মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন রুমাতে যে আলোচনা চলতে পারে যদি জনগণ চায়। পত্রিকায় আসলো যারা আলোচনা করেছেন তারাই অর্থের যোগান দেওয়ার জন্য তাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। পত্রিকায় এসেছে যারা আলোচনা করেছেন তাদেরকে সময়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাংক ডাকাতির মাধ্যমে বেশ কিছু আলোচনায় আসেন বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ। এই কেএনএফ এর তদারকি করার জন্য এবং পরিদর্শন করতে যান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রিয় দর্শক, তিনি বলেন যে কেএনএফ এর সাথে আমরা আলোচনায় বসতে পারি যদি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের লোকজন যদি চান। দর্শক, এই বিষয়টি নিয়ে কাজী মুজিবুর রহমান তিনি বলেন যে এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আলোচনা করেও লাভ নেই। দর্শক, এই বিষয়টি নিয়ে সেনাপ্রধান তিনিও বলেছেন যে তাদের সাথে আমরা বেশ কিছু আলোচনার টেবিলে বসেছিলাম এবং শান্তি চুক্তির মাধ্যমেই তাদের সাথে আলোচনা করেছি, কিন্তু আলোচনার টেবিলে বসার পরবর্তী সময়ে দুদিন পরেই তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ডাকাতি এবং ব্যাংক ডাকাতির সাথে যুক্ত হয়ে পড়ে। এই বিষয়টি নিয়ে টকশোতে কি আলোচনা হয়েছে এবং তারা কি আলোচনা করেছেন সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে আসবো। তাই বলছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক, চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন রুমাতে যে আলোচনা চলতে পারে যদি জনগণ চায়। পত্রিকায় আসলো যারা আলোচনা করেছেন তারাই অর্থের যোগান দেওয়ার জন্য তাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। পত্রিকায় এসেছে যারা আলোচনা করেছেন তাদেরকে সময় দিয়েছেন শক্তি সঞ্চয় করে তারা যাতে পুনরায় আক্রমণ করতে পারে। আবার আজকে বলা হলো জনগণ যদি চায়, তাহলে জনগণ কারা? সশস্ত্র সন্ত্রাসীদের সাথে তোষামত করে আলোচনা করে সমস্যা কখনো সমাধান হবে না, এটা পৃথিবীর কোনো জায়গায় হয় নাই। কলিমুল্লাহ স্যারের সাথে গতকালকে একটা প্রোগ্রামে ছিলাম, কিন্তু ভালোই বলেছেন। আর বিশেষ করে যারা প্রশ্ন করলেন দর্শক, তারাও ভালো কথা বলেছেন। এখানে যে কথাগুলো বারবার চলে আসছে সেটা হলো, আমি যেটা বলবো যে কোন সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীর সাথে তোষামত করে আলোচনা করে কিন্তু সমস্যার সমাধান করা যায় না। এই কথাগুলো আমি আগেও বলেছি, বারবার বলেছি যে একদিকে ধর্ষক আর ধর্ষিতাকে যেমন এক জায়গায় থাকতে দেওয়া যায় না, খুনি আর খুনের শিকারকেও এক জায়গায় থাকতে দেওয়া যায় না। যারা পার্বত্য চট্টগ্রামে হাজার হাজার 36,000 বাঙালি মুসলিমকে হত্যা করেছে সন্তুর আলমা, 26টা ডায়লগ হয়েছে এই চুক্তির পূর্বে। তার সাথে ডায়লগ হলো, ডায়লগে মাত্র 2টা শর্ত পূরণ করার জন্য বলা হয়েছিল সন্তুল আলমাকে, যে অবৈধ অস্ত্র জমা দিবে এবং সশস্ত্র সন্ত্রাসীর আত্মসমর্পণ করবে। 26 বছরে ডায়লগ চলছে, তুষামত চলছে, তার সেই 2টা শর্তের একটাও সে কিন্তু পূরণ করে নাই। তারপরেও তার গাড়িতে লাল সবুজের পতাকা কিন্তু উঠছে, সরকারি সুযোগ সুবিধা সে কিন্তু পাচ্ছে। আর সেই চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম থেকে যে অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হলো, এই অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করার পরেই কিন্তু তারা বেপরোয়া হয়েছে আরো বেশি। সুতরাং এটা এখন সময়ের কিন্তু দাবি। অস্থায়ী সেনা ক্যাম্পগুলো যদি পুনরায় স্থাপন করা যায়, এটা জনগণের দাবি, এলাকার দাবি, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। আর পুলিশ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, এপিবিএন এর পুলিশ মোতায়েন করেছেন অস্থায়ী সেনা ক্যাম্পে, এপিবিএন এর পুলিশ দিয়ে কোনোদিন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদেরকে দমন করা সম্ভব নয়। কারণ পুলিশের সেই অস্ত্র নাই, পুলিশের হেলিকপ্টার নাই, অত্যাধুনিক অস্ত্র নাই, কমান্ডো ট্রেনিং নেই, পুলিশের ট্রান্সপোর্টেশন ব্যবস্থাও নাই। এবং এটা প্রমাণিত হয়েছে যে বিগত দিনগুলোতে এপিবিএন এর পুলিশ আসলে কি করেছে। কেউ তো আর ইচ্ছা করে আসলে মরতে যায় না, মরতে যেতে চায় না। সুতরাং এখানে বৃহত্তর শক্তি, যেটা প্রতিবেশী দেশ ভারত, একদিকে আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করেছে। ভারতে ইতিমধ্যে প্রায় উত্তরপ্রদেশে 12,000 মাদ্রাসা বন্ধ করা হয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। আর প্রতিবেশী যে আমাদের যে রাজ্যগুলো আছে, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, এই তারপরে চীন রাজ্য, মিয়ানমারের, এই রাজ্যগুলো অলরেডি 100% এখন খ্রিস্টান হয়ে গেছে। আর পার্বত্য চট্টগ্রামেও খ্রিস্টানাইজেশনের কাজ দ্রুত গতিতে চলছে। এখানে ইউএনডিপি শত শত কোটি টাকা ইনভেস্ট করতেছে শুধু খ্রিস্টানাইজেশনের কাজে।
শত শত ছেলে মেয়েদেরকে তারা বিদেশে নিয়ে পড়াশোনা করাচ্ছে, ওখান থেকে তারা সেই খ্রিস্টান তৈরি করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আবার তারা স্বায়ত্ত শাসনের নাম করে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র আরেকটা করতে চাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় একটা সঠিক একটা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। ভারতের সাথে তেল মেরে, ভারত আমাদের বন্ধু ঠিক আছে, কিন্তু এই বন্ধুত্বের পরিচয় তো আর এটা হতে পারে না যে আমার এই 56,000 বর্গমাইলের একটা ছোট্ট দেশ, পার্বত্য অঞ্চল আমাদের এইটা বঙ্গোপসাগরের সাথে সম্পৃক্ত, এটা মিয়ানমার এবং ইয়ার সাথে নাফ নদীর সাথে সম্পৃক্ত। এইখানে একটা ভারত 7 সিস্টার তাদের যোগাযোগের কারণে, তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা নেওয়ার কারণে তারা যদি আজকে এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আজকে যদি এখানে একটা ইসরায়েলি রাষ্ট্র গঠন করতে পারে। ভারত সবসময় বলে যে আমাদের 7 সিস্টারকে সিকিউর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আমাদের পছন্দের দেখা যাচ্ছে যে সরকার থেকে শুরু করে, এই কথা তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই আভ্যন্তরীণ রাজনীতিতে তারা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে, এমন অভিযোগ রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। তারা সবসময় চায় বাংলাদেশে তাদের একটা ইচ্ছার প্রতিফলন ঘটুক বিভিন্নভাবে, যেন 7 সিস্টার রক্ষিত থাকে। কিন্তু অপরদিকে আমাদের যে সমস্যাগুলি তাদের দেশ থেকে হচ্ছে, আপনার পেট্রোনাইজড হচ্ছে, বা তাদের দেশ থেকে এই সহায়তার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কি কূটনৈতিকভাবে সে জায়গাতে সফল হতে পেরেছি আমাদের অঞ্চলটাকে নিরাপদ রাখবার জন্য তাদের পক্ষ থেকে যেগুলি হচ্ছে? আমরা সফল হতে পারিনি 7 সিস্টারকে অক্ষত রাখার জন্য। ভারত তো তারা করবেই, বা ভারতের ফাঁদে আমরা কেন পা দিতে যাব? আপনি আজকে এটা অত্যন্ত ক্লিয়ার, পার্বত্য চট্টগ্রামে 3টা সংসদীয় আসন, এখানে 3 জন মাননীয় সংসদ সদস্য আছেন, এখানে একজন মাননীয় মন্ত্রী আছেন, এখানে 3টা সার্কেল চিফ রয়েছেন, এখানে আঞ্চলিক পরিষদ রয়েছে, জেলা পরিষদ রয়েছে, টাস্ক ফোর্স রয়েছে, ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে। আপনি শুধু একটা জিনিস আপনি অনুধাবন করেন যে তাদের পলিসিটাকে যদি এখানে ইমপ্লিমেন্টেশন করতে হয়, তাহলে তাদের নিজস্ব বিশ্বস্ত লোকের দরকার। বিশ্বস্ত লোক ছাড়া কোনোদিন কোনো কিছু বাস্তবায়ন করা যায় না। এখন খাগড়াছড়ি থেকে বর্তমানে যিনি সংসদ সদস্য হয়ে বর্তমানে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, আপনি খোঁজ দিয়ে দেখেন ওনার আদি নিবাস ত্রিপুরায়, ত্রিপুরা থেকে তিনি এখানে এসে এখন মন্ত্রী হয়েছেন। এবং সন্তুলার মা, সে মঙ্গোলীয় বংশোদ্ভূত, সে চেঙ্গিস খানের বংশধর, তার গাড়িতে লাল সবুজের পতাকা উঠছে। মিয়ানমার, মিজোরাম থেকে, ত্রিপুরা থেকে, নাগাল্যান্ড থেকে, অরুণাচল থেকে যারা এখানে এসেছে মাইগ্রেন্ট হয়ে, তারা সেটেলার, তাদের আদি নিবাস কিন্তু এখানে নাই। এবং সবচেয়ে মজার বিষয় হলো রাজা অংশইপ্রু চৌধুরী, রাজা এটা বোমাং সার্কেল চিফ, বোমাং সার্কেল আমাদের বান্দরবনে, তিনি কিন্তু জিয়াউর রহমানের আমলে খাদ্য প্রতিমন্ত্রীও ছিলেন। তার একটা বক্তব্য ইউটিউবে আছে, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এখানে আমাদের আদি নিবাস নাই, এই 56,000 বর্গমাইল আমরা মিয়ানমার থেকে এসেছি এবং বাংলাদেশে কোনো আদিবাসী আসলে নাই। বাট তারপরেও সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব কিন্তু তাদের হাতে। আর এই 56,000 বর্গমাইলে আমরা যারা বসবাস করি, আমরা যারা বাঙালি জাতি, সংবিধানে যেখানে একটা জাতি থাকবে সেই জাতির নাম হবে বাঙালি জাতি। এই বাঙালি জাতি গোষ্ঠীর বাংলাদেশি নাগরিকদের কোন নেতৃত্ব কর্তৃত্ব কিন্তু পার্বত্য চট্টগ্রামে নাই। 3 আসনে একজন সংসদ সদস্য নাই, সংরক্ষিত নারী আসনে কোনো বাঙালি সংসদ সদস্য নাই, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও কোনো বাঙালি নাই, টাস্ক ফোর্সের চেয়ারম্যানও কোনো বাঙালি নাই, আপনার জেলা পরিষদের চেয়ারম্যানে কোনো বাঙালি নাই, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানে কোনো বাঙালি নাই। সুতরাং 7 সিস্টারকে অরক্ষিত রাখার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য ভারত যে সুবিধাটা নিতে চাচ্ছে, তাদেরই তোষামতকারী, তাদেরই বিশ্বস্ত, তাদেরই জাতিগোষ্ঠী, তাদের অঞ্চলে বসবাসকারী, তাদের আদি নিবাস, তাদের আত্মীয় স্বজন, তাদের ট্রেনিং সেন্টার সবকিছু যারা মদত দিচ্ছে, তাদেরকে দিয়েই কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সেই 1900 সালের হিলটেক ম্যানুয়াল রীতি পথা পদ্ধতির নামে এই শাসন ব্যবস্থা কিন্তু এখানে চালু রয়েছে। যার কারণে আজকে ব্যাংকে টাকা জমা হলো কিনা, আপনি রোমাতে যখন তারাবির নামাজের সময় আপনার আক্রমণ করা হলো, তখন কিন্তু বিদ্যুৎ ছিল রোমাতে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। তার কারণ রোমা উপজেলায় যে বিদ্যুতের যে কর্মকর্তা রয়েছে সে কিন্তু বম উপজাতি সম্প্রদায়ের, তাকে ম্যানেজ করে কিন্তু সে কাজটা করানো হয়েছে। এবং আমি যেটা আগে বলেছি, আপনার বিভিন্ন ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমাদের বান্দরবান শহরে যেটা সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংকে যদি 100 জন কর্মকর্তা কর্মচারী থাকে,
সেখানে 5 জনও কিন্তু বাঙালি নাই। আমি একটা চেক জমা দিতে গেলাম ঠিকাদারি, সাথে সাথে কিন্তু সন্ত্রাসীরা আমাকে ফোন করছে যে তুমি এত নম্বর চেক জমা দিয়েছ, এত টাকা উত্তোলন করছো, আমাদেরকে পার্সেন্টেজের টাকা জমা দিয়ে যাও। এই ইনফরমেশন গুলো তারা কিভাবে আসলে পায়? এখানে ধর্মীয় আপনি দেখেন, যারা কুকিচিনের 3 থেকে 400 সদস্য থেকে থাকে সশস্ত্র সন্ত্রাসী, সবাই কিন্তু খ্রিস্টান। এবং গত 10 বছরে পার্বত্য অঞ্চলে প্রায় 150-র উপরে খ্রিস্টানের গির্জা নির্মাণ করা হয়েছে। বিশেষ করে ইউএনডিপি এটার সবচেয়ে বড় যোগানদাতা, এই অর্থের যোগানদাতা। সুতরাং তারা কোনোভাবেই চায় না এখানে ধর্মের উপরে আঘাত, মুসলমান সম্প্রদায়ের উপরে আঘাত, মসজিদের উপরে আঘাত, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে আঘাত। আর সবচেয়ে বড় যেই তারা সুযোগটা পেয়েছে, সেই সুযোগটা হচ্ছে পার্বত্য চুক্তির মাধ্যমে অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করার কারণে। এই সেনা ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে, নতুন নতুন সেনা ক্যাম্প করতে হবে, নতুন নতুন ক্যান্টনমেন্ট করতে হবে। আপনার বিজেপির সীমান্ত সড়ক তৈরি করে 1/2 কিলোমিটার পরে পরে বিজেপির বিপি ক্যাম্প করতে হবে। পুলিশকে সক্ষমতা দিতে হবে, পুলিশকে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে, পাড়ায় পাড়ায় পুলিশের ক্যাম্প করতে হবে। র্যাব সহ যৌথ বাহিনীর যে কম্বাইন্ড অপারেশন করে এই সশস্ত্র সন্ত্রাসীদেরকে নির্মূল করা ছাড়া কোনোভাবেই এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে না বলে আমরা মনে করি। এবং আজকে আবার যেমন বলা হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন রুমাতে যে আলোচনা চলতে পারে যদি জনগণ চায়। পত্রিকায় আসলো যারা আলোচনা করেছেন তারাই অর্থের যোগান দেওয়ার জন্য তাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। পত্রিকায় এসেছে যারা আলোচনা করেছেন তাদেরকে সময় দিয়েছেন শক্তি সঞ্চয় করে তারা যাতে পুনরায় আক্রমণ করতে পারে। আবার আজকে বলা হলো জনগণ যদি চায়, তাহলে জনগণ কারা? এই আলোচনা আসলে এই যে বম, পাংখুয়া, লুসাই, খ্যাং, রূপ, ভূমি সম্প্রদায়ের দোহাই দিয়ে কুকিচিন বলছে, এই সম্প্রদায়গুলো থেকে যদি আপনি রেফারেন্ডাম আপনি হানা ভোট নেন, আপনি 5% মানুষও কিন্তু তাদের পক্ষে রায় দিবে না। আপনি পার্বত্য চট্টগ্রামে শুধু উপজাতিদের ভোট যদি নেন, আপনি 5% ভোটও সন্তুলার পক্ষে যাবে না। আর এখন যদি যে ডায়লগ কি চলতে পারে কি চলতে পারে না, আমি যেটা বারবার বলে আসছি, সশস্ত্র সন্ত্রাসীদের সাথে তুষামত করে আলোচনা করে সমস্যা কখনো সমাধান হবে না, এটা পৃথিবীর কোনো জায়গায় হয় নাই। সুতরাং তাদের পক্ষে বলবে এটাই স্বাভাবিক, এবং রেফারেন্ডাম দিলে তাদের পক্ষেই যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং তাদের সাথে ডিল করতে হবে আরো বেশি। আপনাকে শেষ করতে হবে, শেষ যদি 30 সেকেন্ড শেষ করে বলেছি। জি, এখন আমার বক্তব্য হলো, আজকে যে বক্তব্যটা এসেছে, একটা উচ্চ পর্যায়ের সরকারের সর্বোচ্চ প্রতিনিধি দল এখানে এসেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, যে বক্তব্যটা এখানে এসেছে, আমরা চাই অস্থায়ী সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করে, পাড়ায় পাড়ায় পুলিশের ক্যাম্প করে এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বাইন্ড অপারেশন করে। আমার দেশের সেনাবাহিনী অত্যন্ত সক্ষম, আমার দেশের পুলিশ বাহিনী অত্যন্ত সক্ষম, আমার দেশের র্যাব, বিজিবি বাহিনী অত্যন্ত সক্ষম। সরকার শুধু এই নির্দেশনা দেখ যে একদিনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে। ইনশাল্লাহ আমার দেশের সেনাবাহিনী সেটা করতে পারবে, পুলিশ, র্যাব, বিজিবি সেটা করতে পারবে। সেই নির্দেশের অপেক্ষা মাত্র আমরা আছি। আমরা সেই নির্দেশনা সরকারের কাছে চাচ্ছি, যে বাইরে একটা ভিতরে একটা নয়, সত্যিকার অর্থে আমরা নির্দেশনা চাচ্ছি, এবং তারাই পারবে আমার দেশের সেনাবাহিনী এবং অস্থায়ী সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করে যৌথ অপারেশনের মাধ্যমে অবশ্যই এটা আমি মনে করি নির্মূল হওয়া সম্ভব। আর জনগণ তো শান্তির পক্ষেই রয়েছে, আমরা তো শান্তির পক্ষে আছি। আমরা এই যে আরেকটা কারণ আমি আপনাকে 1 মিনিট বলি, যে কলিমুল্লাহ স্যারও বলেছে যে র্যাবের সাথে সখ্যতা রয়েছে আপনার কেএনএফ এর, তারা হয়তো একটা মোটা অঙ্কের 15 লক্ষ টাকার কথা এসেছে লেনদেনের মাধ্যমে। এর চেয়ে আর একটা বড় সত্য কথা কিন্তু এখানে আছে। যে সত্যটা হলো, যেদিন রাত 10টায় ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে 14টা অস্ত্র লুট করা হয়েছে এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নেওয়া হয়েছে, তারপর দিন সকাল 10টায় কিন্তু পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবনে বিশাল বিক্ষোভ মিছিল আমরা করেছি। আমরা সেখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম যে 2-3 দিনের মধ্যে যদি এই ব্যাংক ম্যানেজারকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া না হয়, লুট করা অস্ত্র যদি ফেরত দেওয়া না হয়, লুটের টাকা যদি ফেরত দেওয়া না হয়, রোমা, রোয়াংছড়ি, থানসি
3টা উপজেলা অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিব। জনগণ কিন্তু আমাদের সাথে আছে, পার্বত্য এলাকার জনগণ নয়, শুধু বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে আছে। আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামে ওই 3টা উপজেলায় কোনো ধরনের যানবাহন চলবে না, রসদ যাবে না। সরকারি কর্মচারী কর্মকর্তারা বাঙালি যারা, তারা কখনো কিন্তু ইয়েতে যাবে না, উপজেলাগুলোতে যাবে না, তারা জেলা সদরে বসবে। 30 তারিখ তাদের বেতন দিতে হবে। একজন দর্শক একটা প্রশ্ন রেখেছে যে এক মসজিদে ঢুকে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হলো, মুসলিমদেরকে অপমান করা হলো। ক্যাথলিক চার্চগুলো থেকে কিন্তু তাদের কোনো ধর্মীয় গুরুকে অপহরণ করা হয় না। কিভাবে করবে? কারণ তারা তো একই জাত গোষ্ঠী, তারা খ্রিস্টান। ক্যাথলিক ধর্মগুলো তারা কোনোদিন অপহরণ করবে না। আপনার ওমর ফারুক নামে একজন মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। এখানে আপনার খ্রিস্টান থেকে যদি কেউ হিন্দু হয়ে যায়, হিন্দু থেকে কেউ বুদ্ধ হয়ে যায়, বুদ্ধ থেকে কেউ খ্রিস্টান হয়ে গেলে কোনো আপত্তি কিন্তু ওঠে না। একজন অন্য ধর্মাবলম্বী কলমা পড়ে মুসলমান হইলেই কিন্তু সেই সমস্যাটা দেখা দেয়। সুতরাং আমরা বিশাল আলটিমেটাম দিয়েছিলাম। আমরা মনে করি এই আলটিমেটামের কারণে এটা হয়েছে। আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। আমরা কিন্তু, কারণ আমরা এই সার্বভৌম স্বাধীন দেশের 1 ইঞ্চি মাটি অন্য কারো হাতে